আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট তার পদত্যাগপত্র কেন রাষ্ট্রপতিকে না দিয়ে ভ্যানিটি ব্যয় করে ভারত চলে গিয়েছিলেন, অথবা আদৌ তিনি পদত্যাগপত্র লিখেছিলেন কিনা, সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই বিষয়গুলো অনেক পুরনো বিতর্ক, অনেক পুরনো প্রশ্ন, তারপরেও সাম্প্রতিক সময় এটি সামনে এসেছে। ভারতের অন্যতম বাংলা দৈনিক এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র আপনি লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি, কেন? উত্তরে শেখ হাসিনা বলছেন যে 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা ছুটে আসছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। তাকে এবং তার বোনকে হত্যা করার উদ্দেশ্যেই গণভবনের দিকে কিছু উন্নত জনতা ছুটে আসছিল এবং তাদের বক্তব্য ছিল একটি, তা হচ্ছে লাশ ফেলে দেওয়া হলে বা একের পর এক লাশ ফেলা হলে সরকার পড়ে যাবে। এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করেও গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। একটা পর্যায়ে এসে তিনি মূল প্রসঙ্গ বলছেন যে সেই অল্প সময়ে, অর্থাৎ তাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে গণভবন ছাড়তে হবে। সেই সময়ে বসে বসে পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় তার হাতে ছিল না। এবং তিনি বলছেন যে তিনি যে দেশ ছাড়বেন এই বিষয়টিও ততক্ষণ তিনি জানেন না। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার। এবং একটা সময় তিনি বলছেন যে আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতের সাকল্যে 30 থেকে 40 মিনিটের সময় ছিল, যার মধ্যে সেই স্থানটি ত্যাগ করতে হবে। তিনি যে পদত্যাগপত্র জমা দেননি এটি চরম সত্য, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ লিখেছিলেন কিনা, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন কিনা, এখন সেই প্রশ্নটি এসেছে। তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান কিংবা সচিবালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছেও এ ধরনের কোনো পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি। এটাও তো চরম সত্য কথা, এটি প্রমাণিত সত্য। এমনকি 8 আগস্ট যেদিন ডক্টর ইউনূস শপথ নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশনা দিয়েছিলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। সে বিষয়ে আইন উপদেষ্টা একটা সময় দেশের জনগণকে বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কি। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সব বিচারপতি মিলে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতিতেই সব কিছু হবে। তো সেই রেফারেন্সের যে পত্র, তাতে উল্লেখ ছিল যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর আরও অন্য জিনিস লেখা ছিল যে এই বিষয়গুলো তো ডাহা মিথ্যা কথা। তার কারণ এই যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা মিলে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে তারা মতামত দেন। ওই সময় তো রাষ্ট্রপতি সেনানিবাসে আশ্রয়ে ছিলেন, আরও কোনো বিচারপতি ছিল। এটিও পুরনো বিতর্ক। তো শেখ হাসিনার বক্তব্যই সম্ভবত সঠিক, তিনি কোনো পদত্যাগপত্র লেখারই সময় পাননি। এবং তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আদৌ কোনো পদত্যাগপত্র লিখেছেন কিনা, লিখে থাকলেও সেটি কেন জমা দিতে পারেননি। বড় বাস্তবতা হচ্ছে যে এগুলোর এখন আর কোনো দরকার নেই। তার কারণে তিনি পদত্যাগপত্র
লিখে তা জমা দিলেও তিনি প্রধানমন্ত্রী নেই, তিনি জমা দিলেও প্রধানমন্ত্রী অবস্থায় নেই বা সেই সরকার নেই। এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আরো বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, দলের পুনর্গঠন, দলের নেতৃত্বে পরিবর্তন ইত্যাদি এই বিষয়ে। সেখানে প্রশ্ন ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পদাধিকারীদের পরিবর্তন করে নতুন দায়িত্ব বন্টনের কথা ভাবছেন কিনা এবং অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা আপনার রয়েছে কিনা। তো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনে আরো দৃঢ়ভাবে পাশে রয়েছেন এবং তারাই থাকবেন দলের নেতৃত্বে। আর যারা ব্যক্তিগত সুবিধা এবং ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টে ফেলেছেন, অনেকে চুপ করে গেছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং দলকে খাঁটি করেছে। অর্থাৎ তিনি মানুষজন বা তার নেতাদের চিনতে পারছেন। বেশ ভালো কথা তিনি যদি চিনতে পেরে থাকেন। এবং তিনি বলছেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময়ে দলের পাশে ছিল না, সংগঠনকে ধরে রাখতে পারেনি, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই বক্তব্য ভালো অবশ্যই, কিন্তু একটি কথা চারদিক থেকে তো প্রশ্ন আকারে ওঠে। যেই শেখ পরিবারের অনেক সদস্যের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, লুটপাট থেকে শুরু করে নানান অপকর্মের অভিযোগ রয়েছে শেখ পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে, তাদের বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এবং দলীয় নেতাকর্মীদের অধিকাংশের অভিযোগ যে এই সব সদস্যের কারণেই ত্যাগী নেতাকর্মীরা সামনে এগিয়ে আসতে পারেনি এবং যে হাইব্রিড আওয়ামী লীগেরা জায়গা করে নিয়েছে দলের মধ্যে, তাদেরকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে এই শেখ পরিবারের সদস্যরাই স্থান করে দিয়েছে। আর টাকা পাচারের অভিযোগ তো রয়েছেই। কেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের, তার পরিবার সদস্য বলতে তার যারা চাচাতো, খালাতো, মামাতো ভাই বোনেরা আছেন, কিংবা শেখ পরিবারের অন্যান্য সদস্য, তার নিজের যে দুই সন্তান, এমনকি তার বোন শেখ রেহানা, তাদের বিরুদ্ধেও কি কম অভিযোগ? নিশ্চয়ই না। এবং অনেকে বলে থাকে যে শেখ হাসিনা তার পরিবারের কাছে অনেক বেশি দুর্বল। হয়তো সত্য কথাগুলো, কিন্তু দলকে বাঁচাতে গেলে শুধু পরিবারের সদস্য তো নয়, তাকে অনেক ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তখন দলের আজকের যে অবস্থা, তৃণমূলের নেতা কর্মীরা যে এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন, থেকে দেখে এসেছি, তো শুনে এসেছি তাদের বক্তব্য। আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য কতটা শোনার চেষ্টা করছেন, বা এখনো পর্যন্ত যারা অসহায় অবস্থায় নানান ধরনের একটা রোমহর্ষক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের মতামত তারা শোনার চেষ্টা করছেন কিনা। এবং তিনি যে আপাতত দল থেকে বিদায় নিচ্ছেন না, দলের দায়িত্ব তার হাতেই রাখতে চাইছেন, এই বিষয়েও এই সময়ের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। এবং সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কথাটি এসেছিল যে সজীব ওয়াজেদ জয় তো নিজেই বলেছিলেন যে আপনি অবসরে যাবেন বা আপনার বয়স হয়েছে। তিনি বলেছেন সেটি বলতেই পারেন, নেতৃত্বে পরিবর্তন সময়ের ব্যাপার এবং দলের কাউন্সিলরদের হাতে এটি নির্ভর করে। তিনি বারবার বলেছেন যে আমি বিদায় নিতে চাই, দলের কাউন্সিলররা তাকে রেখে দিয়েছে, তারও বয়স হয়েছে। সেই জায়গা থেকে হয়তো সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন। তবে তিনি ফাইনালি দলের নেতৃত্ব ছাড়ছেন না, সেই কথাটিও জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে তার ফিরে আসাটা অথবা দলের ফিরে আসাটা কতটা সহজ, এই মুহূর্তে সবারই প্রশ্ন। তবে ইঙ্গিত যতটা পাওয়া যাচ্ছে, হয়তো সরকারের পক্ষ থেকে একটু একটু করে ছাড় দেওয়া হচ্ছে। যেমন আগামী স্থায়ী সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা পদাধিকারী হয়ে আছেন, তাদের অনেকে নির্বাচন করতে পারবে, যেহেতু দলীয় মার্কা ছাড়া এটি নির্বাচন হচ্ছে। আগে এক ধরনের যদি কনফিউশন ছিল যারা পদে আছেন তারা করতে পারবে কেন নির্বাচন, তো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, যা এর মধ্যে আপনারা জেনেছেন। মধ্য কথা, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। সেটি 6 মাস হোক, 1 বছর হোক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে
একটি নাম খুব শোনা যাচ্ছে, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। বিজেপির সাথে মিলিয়ে নামটা রাখা হয়েছে, খেয়াল করবেন। কোটি কোটি ফলোয়ার, ডিজিটাল স্ক্রিনে তুফান তোলা স্লোগান, আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এক বিশাল অনলাইন গর্জন। সবাই ভেবেছিলাম আজ দিল্লির মাটিতে হয়তো ইতিহাস তৈরি হবে, কিন্তু আজ যন্তর মন্তরের ছবিটা কি আমাদের সেই প্রত্যাশার বা আশঙ্কার সাথে? প্রত্যাশা না বলে আশঙ্কাটা বলাই ভালো, কারণ বোঝাই যাচ্ছে যে এই দলটি অথবা এই হ্যাশট্যাগ দিয়ে যে অনলাইন গর্জনটা তৈরি হচ্ছে তার মূল উদ্দেশ্য হলো বিজেপির বিরোধিতা করা এবং ভারতকে ডিপ স্টেটের ফর্মুলায় ধ্বংস করে দেয়া কিনা। এটা কয়েকদিন ধরে এই সমালোচনাটাও কিন্তু প্রবলভাবে উঠে আসছে। আর সেই প্রেক্ষিতে আজ এই দলের যিনি সংস্থাপক, ককরোচ জনতা পার্টি, এই দলের যিনি সংস্থাপক, তিনি অভিজিৎ দীপকে তিনি আমেরিকা থেকে আজকে সকালে তিনি দিল্লিতে এসেছেন সমাবেশে যোগ দেওয়ার জন্য। সমাবেশ ডাকা হয়েছিল আশপাশের সমস্ত রাজ্য, বিশেষত পাঞ্জাব, এদিকে পশ্চিমবঙ্গ, এছাড়া আরো কাছাকাছি যে সমস্ত হরিয়ানা, এইসব রাজ্যে যারা ভারত বিরোধী শক্তি এবং আরো স্পষ্ট করে বললে বিজেপি বিরোধী শক্তি, তাদেরকে ডাক দেওয়া হয়েছিল আজকের সমাবেশে যোগ দিয়ে লক্ষ মানুষের সমাবেশে তৈরি করা। কিন্তু আজকের যন্তর মন্তরের ছবিটা কি আমাদের সেই প্রত্যাশার সাথে মিলল? আজকের দিনটা প্রমাণ করল ভার্চুয়াল দুনিয়ার লাইক শেয়ারের গর্জন আর রাজপথের বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তফাৎটা কি? অনলাইন বনাম অফলাইন বাস্তবতা। অনলাইনে কয়েক কোটির সমর্থন, লখনৌ থেকে জয়পুর, সব জায়গা থেকে সমাবেশের ডাক, কিন্তু মাঠে নেমে দেখা গেল গুটি কয়েক মানুষের উপস্থিতি, বড় জোর কয়েকশো মানুষ, যেখানে পুলিশ আছে 2000, সেখানে কয়েকশো মানুষের উপস্থিতি। এমনকি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যখন দিল্লি বিমানবন্দরে অবতরণ করলেন তখনও ছিল না সমর্থকদের কোনো ভিড়, কোনো জিন্দাবাদ ধ্বনি। কেন এই অসামঞ্জস্য? সোশ্যাল মিডিয়ায় রাজা উজির মারা আর রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে নেমে লড়াই করা, এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক। ইন্টারনেটে একটি পোস্ট শেয়ার করা খুব সহজ, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নিজের মতাদর্শের জন্য লড়াই করাটা তাকতের দরকার হয়, সাহসের দরকার হয়। আজকের এই চিত্র এটাই ইঙ্গিত করে যে সিজেপির এই তথাকথিত জনজোয়ার, মাঠ লোকে লোকারণ্য, মাঠ জনশূন্য, এবং তাদের দাবি যে কোটি কোটি মানুষ তাদের সব পেছনে রয়েছে, এটা একটা ডিজিটাল ফ্যান্টাসি। রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে আমরা দেখেছি যখন কোনো দাবি আদর্শের জায়গায় পৌঁছয় তখন মানুষ সবকিছু তুচ্ছ করে নেমে আসে। অতীতে আমরা দেখেছি কিভাবে যখন
এই চালু হয়েছিল সংরক্ষণ তো তপশিলি জাতি উপজাতির জন্য আগে থেকেই ছিল, কিন্তু ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য সংরক্ষণ যখন লালু প্রসাদ, মুলায়ম সিং এদের সৌজন্যে যখন হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্রদের যে সংরক্ষণ বিরোধী আন্দোলন, সেটা দেশের মানুষ দেখেছে। কয়েক ডজন ছাত্র গায়ে আগুন লাগিয়ে অগ্নিশিখায় আত্মাহুতি দিয়েছিল তাদের দাবি জানাবার জন্যে। তাদের সেই লড়াই, আত্মাহুতি সমর্থন আপনি নাও করতে পারেন, সেটা অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে, কিন্তু এটা মানতেই হবে সেখানে ছিল এক অটল কনভিকশন, আদর্শের প্রতি অনুরাগ। আজকের সমাবেশে, ককরোচ জনতা পার্টির সমাবেশে সেই দৃঢ়তার অভাবটা কি খুব স্পষ্ট ছিল না? দাবিগুলো কি কেবলই আলোচনার খাতিরে তোলা, নাকি বাস্তব কোনো পরিবর্তনের আকাঙ্ক্ষা সেখানে ছিল? যখন বিশ্বাসের গভীরতা কম হয়, তখন আন্দোলন এভাবেই কিন্তু ঝিমিয়ে পড়ে। সিজেপিকে কি আমরা তাহলে কেবল একটি ফ্লুক বা সাময়িক উত্তেজনা হিসেবেই দেখব? ইন্টারনেট আমাদের দিয়েছে তাৎক্ষণিক তৃপ্তি, কিন্তু রাজনৈতিক নীতি তো তাৎক্ষণিক কোনো শর্ট ফিল্ম নয়। যারা ভেবেছিল যে এটা একটা শর্ট ফিল্ম, তাদের মনে রাখতে হবে এটা আদৌ কোনো শর্ট ফিল্ম নয়, এটা একটা দীর্ঘ দৌড়। যারা ভেবেছিল যে শ্রীলঙ্কায়, ছোট্ট দেশ, সেখানে একটা আন্দোলন তৈরি করা গেল জেনজির নামে, যারা ভেবেছিল নেপাল একটা ছোট্ট দেশ, সেখানেও একটা আন্দোলন করে গদি তক্তা উল্টে দেয়া যাবে, এই ধরনের জেনজি আন্দোলনের মাধ্যমে, তার মাঝখানে বাংলাদেশ যেখানে ঘটেছিল আবার আর এক আন্দোলন দিয়ে, ছাত্র জনতার আন্দোলন নামে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে দেয়া। তারা ভেবেছিল ভারতে নরেন্দ্র মোদীর সরকারকে তারা হটিয়ে দেবে। সেই উপলক্ষেই তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি, পেছনে আছে ডিপ স্টেটের সমর্থন, তাদের টাকা। আজকের সমাবেশ কি তাহলে আন্দোলনের সমাপ্তি, নাকি একটা বিশাল ব্যর্থতার শিক্ষা? যারা ডিজিটাল স্ক্রিন থেকে রাজনৈতিক ভাগ্য বদলাতে চেয়েছিলেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের মাটিতে টিকে থাকতে গেলে কেবল হ্যাশট্যাগ দিয়ে এ লড়াই জেতা যায় না। তার জন্য প্রয়োজন রক্ত, ঘাম, শ্রম আর প্রতিশ্রুতি, বা নিজেদের দাবির প্রতি, আদর্শের প্রতি একটা বড়সড় কনভিকশন, যার জন্য প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করবে না। আজকে কাদেরকে আমরা দেখলাম? আজকের এই যেটা যন্তর মন্তরে আমরা যেটা দেখলাম, কারা সেখানে উপস্থিত হয়েছিলেন? আগেই বলেছি অভিজিৎ দীপকে, তিনি আজকে দিল্লিতে এসেছেন, নেমেছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। অভিজিৎ দীপকে ডক্টর বি.আর. আম্বেদকরের আত্মজীবনী হাতে নিয়ে দিল্লিতে পা রাখেন এবং সমাবেশে নেতৃত্ব দেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আগেই বলেছি, যন্তর মন্তর সংলগ্ন এলাকায় প্রায় 2000 দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও জনসংখ্যা 2000-এর মতো হয়নি। যারা এসছিল তাদের সংখ্যা 2000 হয়নি। এখানে আর কে এসেছিলেন আজকে? ওই যে লাদাখের
সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলন, জেনজি আন্দোলন, নেপালের আন্দোলনে উৎসাহিত হয়ে এবং যার সাথে নিয়মিত যোগাযোগ ছিল আমাদের মোহাম্মদ ইউনূসের, বাংলাদেশের তথাকথিত বিপ্লবী, সেই সোনাম ওয়াংচুক তিনি ফুল হাতে, গোলাপ ফুল হাতে নিয়ে তিনি আসেন মিটিংয়ে, এই সভায়। এছাড়া আর কে এসেছিলেন? দীপঙ্কর ভট্টাচার্য, যিনি হচ্ছেন ঝাড়খণ্ডের সিপিআইএমএল, মানে সংক্ষেপে নকশাল নেতা, যিনি ঝাড়খণ্ডের বিখ্যাত সিপিআইএমএল নকশাল নেতা, এমএলএ, আবার তিনি একই সঙ্গে হচ্ছেন মমতা ব্যানার্জির বিরাট ভক্ত। 2021 সালের নির্বাচনেও তিনি ছিলেন মমতা ব্যানার্জির পাশে, সেবার স্লোগান দিয়েছিলেন নো ভোট টু বিজেপি। এবারও তিনি 2026-এর ভোটেও তিনি মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছিলেন। এই দীপঙ্কর ভট্টাচার্য, যে টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হয় ভারত বিভাজনের, সেই টুকরে টুকরে গ্যাংয়ের একজন তিনি, দীপঙ্কর ভট্টাচার্য। আজকে তিনিও যোগ দিয়েছিলেন সেইখানটাতে। এইখানে একজন, আমি এতে ইনস্টাগ্রামে খোঁজ করছিলাম, দেখছিলাম কারা কি মন্তব্য করেছেন, সেই জিনিসগুলো দেখছিলাম। তার মধ্যে একটি মন্তব্য আমার খুব ভালো লাগলো। শ্বেতা ভারতী নামে একজন ইনস্টাগ্রাম ইউজার, তিনি একটি মন্তব্য করেছেন, চমৎকার মন্তব্য লেগেছে আমার। মানে অল্প কথায়, ছোট্ট কথায় সুন্দরভাবে আজকে ছবিটা ফুটিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, দ্য প্রোটেস্ট ইজ সো ম্যাসিভ that only a handful of people show up at Jantar Mantar। মানে আজকের এই প্রতিবাদটা এত বিশাল ছিল যে হাতে গোনা কয়েকজন যন্তর মন্তরে এই শোয়ে হাজির ছিলেন। They wake up at noon, post a tweet and call it a revolution। মানে তারা ঘুম থেকে দুপুর বেলাতে ওঠে, একটা টুইট করে বিছানা থেকেই, এবং সেখানে তারপরেই বলে বিপ্লব হয়ে গেল, বিপ্লব এসে গেছে। চমৎকার একটা টুইট। তো এইটা ছিল আজকের যে এদের মিটিং, মানে বিখ্যাত ককরোচ জনতা পার্টির এই মিটিং এর আজকের ছবিটা ছিল এইটাই। শেষ করি আলোচনায়, কারণ এটা বড় সড়ো কোনো আলোচনার বিষয়ই নয়। আজকের এই দিনে এটাই বড় প্রশ্ন, সোশ্যাল মিডিয়া কি আমাদের কেবল একটি ইকো চেম্বারে আটকে রাখছে, যেখানে আমরা নিজেদের মতো করে পৃথিবী সাজিয়ে নিই, কিন্তু বাইরে বেরিয়ে দেখি বাস্তবতা সম্পূর্ণ অন্যরকম। ককরোচ জনতা পার্টির আজকের এই ফ্লপ শো আমাদের মনে করিয়ে দিল, রাজনৈতিক আন্দোলনে কেবল সংখ্যা তত্ত্ব দিয়ে কাজ হয় না, প্রয়োজন হয় প্রকৃত মাঠ পর্যায়ের সংযোগ। যারা ঘরে বসে লড়াই করতে চেয়েছিলেন অনলাইনে রাজপথের লড়াই, তারা হয়তো বুঝতে পেরেছেন যে রাজপথের লড়াই ডিজিটাল জগতের মতো এক ক্লিকে শেষ হয় না। আজ কি ককরোচ জনতা পার্টির সেই বেলুন ফুটে গেল, নাকি তারা এখান থেকে নতুন করে শিক্ষা নেবে, সেটা সময় বলবে। কিন্তু আজকের দিল্লির জমায়েত আমাদের একটা কথাই বুঝিয়ে দিয়ে গেল, ভার্চুয়াল দুনিয়ার গর্জন বাস্তবতার দেয়ালে সবসময় প্রতিধ্বনিত হয় না। ওই রাহুল গান্ধী, মহুয়া মৈত্ররা এই কথাটা ভালো করে তারা ভেবে দেখবেন,
ভবিষ্যতে চলার জন্যে। প্রিয় দর্শক, এই পর্যবেক্ষণ রাজনৈতিক সমাজতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিককে উন্মোচন করে, যেখানে ডিজিটাল অ্যাক্টিভিজমের সীমাবদ্ধতা ফুটে উঠেছে। আপনি কি মনে করেন যে আগামী দিনে এই ধরনের অনলাইন চালিত সংগঠনগুলোর কি রাজপথে টিকে থাকার সম্ভাবনা আছে, নাকি তারা কেবল সাময়িক আলোড়নও তৈরি করেই শেষ হয়ে যাবে? লাইভ আপডেটস অন দ্য প্রোটেস্ট অ্যাট যন্তর মন্তর, আজকে এটাতে দেখবেন, আপনারা যেখানেই যাবেন দেখবেন আজকের যন্তর মন্তরের সমাবেশের সরাসরি পরিস্থিতির বিশদ বিবরণ সেখানে পাবেন, আপনারা দেখতে পারবেন। কিন্তু দেখবার কোনো দরকার নেই, কারণ অকিঞ্চিতকর যাদের আন্দোলন, সেই আন্দোলনের পেছনে বিরাট সময় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেমন লাগলো আমাদের আজকের এই আন্দোলন, আমাদের এই প্রতিবেদন এবং আজকের এই আন্দোলন? আপনাদেরকে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল, পাশে থাকুন এবং এই ধরনের অ্যানালিসিস শুনতে সমর্থন দিন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে। ধন্যবাদ।